কারোর প্রেশার, ওটাকে আমার কি বলে পার্শিয়াল প্রেশার। বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস, তোর মাইন্ড ভালো, ওই জন্য ভাই তুই মনের মধ্যেই লিখে রাখলি, খাতার মধ্যে লিখতে হলো না। ঠিক আছে, তাহলে ভাই পার্শিয়াল প্রেশার হচ্ছে আমার কি মিক্সারের মধ্যে কারোর প্রেশার হলো পার্শিয়াল প্রেশার। পার্শিয়াল প্রেশারের অঙ্ক ক্লাস 11-এ তো নেই, ক্লাস 12-এর সলিউশনে গিয়ে আবার লাগবে। একটা ফর্মুলা শুধু মনে রাখলেই হবে, যেটা আমি মনে হয় তোকে মোস্ট প্রবাবলি বলেছিলাম যখন বেসিক কনসেপ্ট পড়েছিলাম। পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু কী ছিল বলতো, মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এটা আমি তোকে বেসিক কনসেপ্টে বলেছিলাম। পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার, এটা বেসিক কনসেপ্টে বলা আছে। এই ফর্মুলা কোথায় লাগবে? এটা তো লাগবে হচ্ছে ক্লাস 12 সলিউশন চ্যাপ্টারে। পার্শিয়াল প্রেশার ইকুয়ালস টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। খুব ভালো কথা, বুঝে গেলাম। হ্যাঁ চল বুঝে গেছি, পার্শিয়াল প্রেশার ইন্টু মোল ফ্র্যাকশন ইন্টু টোটাল প্রেশার। এখন দেখ এই যে মিক্সারটা ভাই, এই মিক্সারে তাহলে এর প্রেশার সেটাকে আমার কী দিয়ে রিপ্রেজেন্ট করে, স্মল লেটারের পি মানে হচ্ছে পার্শিয়াল প্রেশার। তাহলে ভাই মিক্সারের মধ্যে এর প্রেশার সেটা আমার কি পার্শিয়াল প্রেশার অফ এ, প্লাস মিক্সারের মধ্যে বির প্রেশার সেটা আমার কি পার্শিয়াল প্রেশার অফ বি, মিক্সারের মধ্যে সির প্রেশার সেটা আমার কি পার্শিয়াল প্রেশার অফ সি, ইকুয়ালসটা আমার কী হবে এই সব কটা মিক্সারের টোটাল প্রেশার। টোটাল প্রেশারকে ক্যাপিটাল লেটার পি দিয়ে লিখবো, আর নিচে টি মানে হচ্ছে টোটাল, বুঝতে পারলি? তাহলে পিটি মানে কী হবে পি এ প্লাস পিবি প্লাস পিসি। ভাই যদি ডি থাকতো তাহলে ও অ্যাড হতো, তো আমার সিম্পল হিসাব বুঝে গেছি। তাহলে পার্শিয়াল প্রেশার অফ এবিসিডি যাই থাক সবাইকে যোগ করবো, আমি পেয়ে যাবো হচ্ছে টোটাল প্রেশার। বোঝা গেছে? চল বুঝে গেছি। চল তাহলে এই ছিল হচ্ছে আমার কেপি এক্সপ্রেশন, বুঝলাম কেপি তাহলে আমার কী হবে এখানে পি ইন্টু CO2। আচ্ছা এইবারে ভালো করে দেখ, যদি আমার এক্সপ্রেশনে ভাই CO2-র আগে 5 আসতো তাহলে আমার কী হতো বলতো, এটার মাথায় 5 উঠে যেত, বুঝতে পারলি? হ্যাঁ ওটা ক্যাপিটাল পি আর ক্যাপিটাল টি, আর এটা স্মল পি, পার্শিয়াল প্রেশার স্মল পি। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। যদি আমার সামনে কোএফিসিয়েন্টে 5 আসতো মাথায় টু দি পাওয়ার 5 হতো, হতো ভাই ওরকমই হবে। যদি এরকম আসতো তাহলে 5 হতো। চল পরের কোশ্চেন করতে করতেই রুলগুলো শিখবো যেগুলো আমার তো লাগবে। জয়েন্টে স্বাভাবিকভাবে আরও বেশি রুল আছে, বোর্ড এক্সামে দুটো মাত্র রুল দিয়ে আমার সাফিসিয়েন্ট। চল পরেরটা লিখবো, লেখ পরের কোশ্চেন লেখ। লেখ CH3COOH ব্র্যাকেটে AQ প্লাস CH3COOH ব্র্যাকেটে AQ লিখেছিস, প্লাস H2O ব্র্যাকেটে L, রিভার্সেবল সাইন CH3COO মাথায় মাইনাস ব্র্যাকেটে AQ প্লাস H3O প্লাস ব্র্যাকেটে AQ। এই রিয়াকশানটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন তুই কর আগে খাতায় লেখ। এই রিয়াকশানটির ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন তুই খাতার মধ্যে লেখ। হয়ে গেছে লেখা? লিখলাম? হ্যাঁ সবাই ভাই লিখেছে, সবাই বুঝে গেছে ব্যাপারটা। ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3COO মাইনাস ব্র্যাকেট AQ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে H3O প্লাস ব্র্যাকেট AQ ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3COOH ব্র্যাকেট AQ, তারপরে ভাই থার্ড ব্র্যাকেটের মধ্যে H2O লিকুইড। আচ্ছা দেখ CH3COOH স্ট্রাকচার কীরকম, এটা হচ্ছে আমার ভাই CH3COOH এর স্ট্রাকচার। IUPAC নেমটা আমি জানি ভাই, অর্গ্যানিক আমার তো শেষ, হাইড্রোকার্বন চ্যাপ্টার আমার তো শেষ। বাড়িতে যদি প্র্যাকটিস করিস তাহলে মনে থাকবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না, এটাও তুই জানিস ভাই। অর্গ্যানিক প্র্যাকটিস না করে হবে না, অর্গ্যানিক ওই রকম এক সপ্তাহ পরে নামানো জিনিস, অর্গ্যানিক কেমিস্ট্রি অন্তত নয়। তাহলে হাইড্রোকার্বনের পার্ট, রিঅ্যাকশনের পার্ট, ক্লাস 11-এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্লাস 12-এর বেসিসে যেটা লাগবে সেটা আমার তোর এখানে শেষ হয়ে গেছে। এইবারে বাড়িতে তুই প্র্যাকটিস করছিস না করছিস সেটা পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে। আচ্ছা বল, অ্যাসিটিক অ্যাসিডে আমার তো ভাই অ্যাসিটিক অ্যাসিড থেকে আমার কে বেরিয়ে যায়? অ্যাসিটিক অ্যাসিড কি ডোনেট করে? H+। কোন Hটা ডোনেট করবে? কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন, তাই তো? কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন কেন করবে? কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন অক্সিজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। কেন অক্সিজেনের সাথে, কেন কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন নয়? তার কারণ এক্স্যাক্টলি অক্সিজেন হচ্ছে আমার ভাই মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে ভাই অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস চার্জ, হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস চার্জ হবে। ওইচ বন্ডটা আমার কি কোভ্যালেন্ট না আয়নিক? ওইচ বন্ডটা আমার কোভ্যালেন্ট না আয়নিক? কোভ্যালেন্ট বন্ড, তাই তো? তাহলে অক্সিজেনের মাথায় ভাই ডেল্টা মাইনাস,
হাইড্রোজেনের মাথায় ভাই ডেল্টা প্লাস, এটা হচ্ছে আমার ভাই অ্যাসিটিক অ্যাসিড নর্মালি এরকম থাকে, আর এটা ভাই আমার নর্মাল sp3 হাইব্রিডাইজ কার্বন, sp3 হাইব্রিডেশন আমার তো সব জানা আছে। ওয়াটার গিয়ে কী করে ভাই, ওয়াটার গিয়ে যেটা করে হচ্ছে, তাহলে দেখে এখানে CH3COOH ব্র্যাকেটে AQ লেখা, AQ মানে কি অ্যাকোয়াস, মানে কি ওয়াটারের মধ্যে আমার এটা আছে, ঠিক আছে। আচ্ছা ওয়াটার গিয়ে আমার কী করবে ভাই, ওয়াটার গিয়ে এটাকে ভেঙে দেবে, এটা আমি বহুদিন আগে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছিলাম। ওয়াটারের এই প্রপার্টি কারণ আমার কী বলতো ভাই, ডাইইলেকট্রিক প্রপার্টি, মনে আছে, গিয়ে ভেঙে দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে আমি দুখানা আলাদা আলাদা আয়ন পাবো, CH3COO- আর হচ্ছে আমি H+ পাবো, ক্লিয়ার। CH3COO- এই আয়নটার নাম কি, এই যে আয়নটা যেটা আঁকা আছে CH3COO, এই আয়নটার নাম কি, অ্যাসিটেট আয়ন, এক্স্যাক্টলি অ্যাসিটেট আয়ন। অলরেডি দেখেছিস ভাই ক্লাস 11-এর কোশ্চেন যখন করছিলাম, তোকে পরীক্ষাতে এরকম অ্যাসিটেট আয়নের কোনো স্ট্রাকচার ফ্যাক্টর দেবে না, নাম বলে দেবে, এরকম সিম্পল। বাড়িতে পড়াশোনা করলে পাবি, না হলে পারবি না, হয়ে গেল। তাহলে ভাই দুখানা আয়ন পাচ্ছি, অ্যাসিটেট আয়ন হচ্ছে H+। এইবারে দেখ ওখানে রাইট সাইডে আমার কি আঁকা আছে ভাই, CH3COO- ব্র্যাকেটে AQ, তার মানে কি, তার মানে হচ্ছে এটা এই অ্যাসিটেট আয়নের O- আমার ওয়াটারের H+, এই এন্ডগুলো সব এরকম ঘিরে রেখে দিয়েছে, সলভেট করে রেখে দিয়েছে। এই ছবিটা আমি অলরেডি দেখে ফেলেছি এর আগে, এটা আমার হয় ভাই আয়ন কিরকম চারপাশ থেকে ঘিরে রাখে, ঠিক আছে, আমার দেখা আছে। তাহলে আমি CH3COO- ব্র্যাকেটে AQ মানে কি বুঝতে পারলাম। এখন প্রশ্নটা ডান দিকে H3O+ কেন লিখেছে, আরে ভাই H2+ লিখেছে, আর বাঁ দিকে আবার H2 আবার আলাদা করে কেন লিখেছে AQ লেখার সাথে সাথে, তার কারণ কিছু না, তোকে বলতে গেছে এই যে H+টা ফর্ম হলো এই H+ আর H2O কম্বাইন করে আমার H3O+ বানায়, এটা আমি ছোটোবেলায় ক্লাস 10-এ পড়েছি, হাইড্রোনিয়াম আয়নের স্ট্রাকচার, অ্যামোনিয়াম আয়নের স্ট্রাকচার, NH3+H+ ফর্মে NH4+, H2 আর H+ ফর্মে হচ্ছে আমার H3O+। তাহলে আমার এই জন্য প্রত্যেকটা জিনিস কেন দেওয়া আছে বুঝতে পেরেছি, খুব ভালো কথা বুঝে গেছি। তাহলে চল এর আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমার কি আসছে, K = থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3COO- ব্র্যাকেটে AQ ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে H3O+ ব্র্যাকেটে AQ ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে CH3COOH ব্র্যাকেটে AQ ইন্টু H2O ব্র্যাকেটে L, এই হচ্ছে আমার এক্সপ্রেশন আসছে। আচ্ছা এইবারে এখানে আমার IUPAC-এর কনভেনশন, সেকেন্ড রুল আমার লাগবে, কি বলছে বেসিক্যালি, দেখ ভাই এখানে আমি H2O লিকুইড, তাই তো, যে আমার সলভেন্ট, যে দেখ আমার সলভেন্ট, তুই বল এই পুরো জিনিসটাতে কে আমার সবচেয়ে বেশি অ্যামাউন্টে আছে, অ্যাসিটিক অ্যাসিড না জল, সবচেয়ে বেশি অ্যামাউন্টে কে আছে, পুরো রিয়াকশনটা যেটা লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি অ্যামাউন্টে কে আছে, মিডিয়ামের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড না জল, অ্যাসিটিক অ্যাসিড আছে হচ্ছে সবচেয়ে বেশি অ্যামাউন্টে, তাহলে ওটা আমার উল্টো হয়ে যেত ভাই, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে জল অ্যাড করলাম, আমি জলের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করেছি বেসিক্যালি, তাহলে আমার ভাই সবচেয়ে বেশি অ্যামাউন্টে কি আছে, অবভিয়াসলি জল আছে, ঠিক আছে। আর যদি আমার বেশি অ্যামাউন্টে জল থাকে তাহলে ভাই জলের কনসেন্ট্রেশনের চেঞ্জ আমার ভাই অলমোস্ট চেঞ্জ হচ্ছে না, কারণ জলের অ্যামাউন্ট প্রচুর বেশি, তাহলে জলের অ্যামাউন্ট যদি প্রচুর বেশি থাকে ওই জন্য বেসিক্যালি যার মধ্যে আমি এটাকে অ্যাড করেছি এটাকে আমি ধরে নেবো হচ্ছে বলতো 1, তাহলে এটাকে 1 ধরে নিলে আমার আলটিমেট ইকুয়েশন কিন্তু আমাকে এইটা লিখতে হবে, H2O সরিয়ে দেওয়ার পরে যেটা সেটা আমায় লিখতে হবে, তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন। এটা তো লেখা হয়ে গেলে তারপর আমি ভাই পরের কনভেনশনটা বলছি, ঠিক আছে। এইটা আমার 1 হয়ে গেল, দিয়ে আমি আলটিমেটটা লিখে রাখলাম, ওটার জায়গায় কিন্তু আমার ওটা লিখলে হবে না, ওটাকে আমি সরিয়ে দিলাম, ক্লিয়ার। লেখ এবার লেখ 2 নম্বর পয়েন্টটা লেখ, if reaction is in aqueous medium, নোট বলে 2 নম্বর পয়েন্ট লিখছিস, if reaction is in aqueous medium, like concentration of water is constant, concentration of water is constant and is considered to be 1, and is considered to be 1, and is considered to be 1, ঠিক আছে। হ্যাঁ ভাই বুঝতে পারলাম, এই হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিডের কেস, অ্যাসিটিক অ্যাসিড সোজা কথা অ্যাকোয়াস সলিউশন থাকলে আমার তাই হবে, ওকে। চল এই দুখানা রুলই আমার তোর বোর্ড এক্সামের জন্য 11-12 স্কুল লেভেলের এক্সামের জন্য সাফিসিয়েন্ট, তো যদি স্কুলে অন্য কোনো রুল পড়ায় বলবি, আমি সেটা পড়াবো, কারণ আর কিছু তোর বোর্ড এক্সামে নেই। শুরু করা যাক, পরে এবার খাতায় হেডিং দে, লেখ রিলেশন বিটুইন, তাহলে স্বাভাবিকভাবেই অ্যাসিটিক অ্যাসিড যেটা ছিল, রিলেশন আমি পরে লিখছি, তো এটা বল আগেরটা ছিল হচ্ছে আমার অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড মানে পুরোপুরি সলিউশন ভাই, তাহলে সলিউশন যেহেতু দেখ ওর জন্য আমার আর কোনো গ্যাস ট্যাস হবে না,
তাহলে ওই জন্য দেখ আগেরটাতে আমি আর কোনো কেপি টার্ম ইউজ করিনি, সিম্পলি আমি দেখ কেসির টার্মে করেছিলাম। তাহলে আগেরটা আমি যেটা লিখলাম ওটা ছিল হচ্ছে সিম্পলি কেসির টার্মে, বুঝতেই পারলাম কেসির টার্মে আমার আগেরটা ছিল, যেটা আমি আগেরটা লিখেছি সেটা পুরোপুরি আমার কেসির টার্মে গেছে। ও তো আমার ভাবে গ্যাস নয়, অ্যাসিডিক অ্যাসিড গ্যাস নয়, তাতে লেখাই আছে কোশ্চেনের মধ্যে একিউ একিউ, তাহলে ওগুলো আমার সিম্পলি হচ্ছে আমার কি সব কেপির টার্মে নয় কেসির টার্মে গেছে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা চল পরেরটা আবার খাতার মধ্যে হেডিং দেবো। লেখ কি হেডিং দিয়েছিস কিছু? রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি লিখছিস সাগ্নিক? রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি, কেপি আর কেসির মধ্যে রিলেশন বার করার কি দরকার? দেখ ভাই কেপি হচ্ছে আমার ভাই কিসের টার্মে? গ্যাসের টার্মে, প্রেশারের টার্মে। কেসি হচ্ছে আমার ভাই কিসের টার্মে? কনসেন্ট্রেশনের টার্মে। প্রেশারও একটা কনসেন্ট্রেশনের একটা ফর্ম, এইমাত্র তোকে দেখিয়েছিলাম ভাই প্রেশার ইকুয়ালস টু N/V/RT। তাহলে প্রেশার আর কনসেন্ট্রেশন দুজনের মধ্যে ডাইরেক্টলি প্রপোর্শনাল একটা রিলেশন আছে, ওই জন্য কেপি আর কেসির মধ্যে একটা রিলেশন থাকবে। এই ডেরিভেশন আমি এখন যেটা করবো সেটা তোর পরীক্ষাতে করার দরকার নেই, পরীক্ষাতে কী করবি আমি তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? যেভাবে দেখবি আমি তোকে পাঠিয়েছিলাম ডেল এইচ ডেল ইউ এর মধ্যে রিলেশন পাঠানো আছে, ডিরাইভার রিলেশনশিপ বিটুইন ডেল এইচ অ্যান্ড ডেল ইউ, পরশু দিন পরীক্ষা আছে। ডিরাইভার রিলেশন বিটুইন কিউপি অ্যান্ড কিউভি দেখবি পাঠানো আছে, কিউপি কিউভি ডেল এইচ ডেল ইউ সব রিলেশন তোকে পাঠানো আছে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। তুই বাড়িতে ভাই খাতায় লিখে প্র্যাকটিস করে ফেলেছি অলরেডি, স্কুলে থার্মোডাইনামিক্স চলছে, পরীক্ষায় থার্মোডাইনামিক্স আছে, তো প্র্যাকটিস করছিস। এটাও বুঝছিস সাইমালটেনিয়াসলি ভাই যে ক্লাস 11-এ প্র্যাকটিস না করে সায়েন্স নিয়ে পড়ছি, শুধু মুখেই বলবো ও ভাই রেজাল্টে এক্সপেক্ট করবো না কিছু, সিম্পল একদম। তাহলে প্র্যাকটিস ভাই তুই কীভাবে করবি? বাড়িতে খাতা পেন নিয়ে বসবি, প্র্যাকটিস করবি যেরকম প্র্যাকটিস করে, প্র্যাকটিস তোকে করতে হবে, সিম্পল। সায়েন্স যখন নিজে তোকে করতে তো হবেই ভাই, সিম্পল। আচ্ছা এবারে ভাই এটাও বুঝছিস যে ভাই ক্লাস 11-12-এ পড়াশোনা করতে হলে তোকে একটা হেলদি লাইফস্টাইলে সাইমালটেনিয়াসলি লিড করতে হবে, নাহলে ভাই তোর এত প্রেশার, যে পড়াশোনার এত প্রেশার, কীরকম কীরকম প্রেশার যে ভাই তোকে ভাই সারাদিন ধরেই তুই বাড়ির বাইরেই থাকিস, এখানে পড়া ওখানে পড়া স্কুল, তারপরে ভাই তুই বাড়িতে রাত্রেবেলা ধর পড়ার জন্য একটুখানি মাত্র টাইম পাচ্ছিস সারাদিনে। এখন সেই টাইমটা যদি তুই ওয়েস্ট করিস তাহলে তো ভাই তোর কিছুই বেঁচে থাকলো না তোর কাছে, মানে পড়াশোনার জন্য কোনো টাইম বেঁচে থাকলো না, সিম্পলি বুঝতেই পারছিস। এর মধ্যে তোর হেলদি লাইফস্টাইল তুই কীভাবে লিড করবি? তুই অলরেডি হেলদি লাইফস্টাইল লিড করিস, কীভাবে করিস? রাত্রেবেলা অন্ধকার ঘরের মধ্যে চোখের সামনে ফোন, ঠিক আছে, একদম ভাই চোখের উপর তুই ফোন দেখছিস, চোখ লাল হয়ে গেছে, চোখ থেকে জল বেরোচ্ছে, দেখবি চোখ থেকে জল বেরোচ্ছে, তুই আননেসেসারি টাইম ওয়েস্ট করছিস, রিলস দেখছিস, ঠিক আছে, কে কোথায় কতটা টমেটো সস খেয়েছে, কে কোথায় নাচছে, তোকে সব জানতে হবে, ঠিক আছে, কার জীবনে কী চলছে, কে কোথায় কী স্ট্যাটাস দিয়েছে, কী কোথায় ঠাকুর দেখতে গেল, সব তোকে জানতে হবে, তোকেও জানাতে হবে ভাই, তুই কোথায় যাচ্ছিস সেটাও জানাতে হবে ফার্স্ট অফ অল সবাইকে, আর ভাই কে কী করছে সেটাও তোকে জানতে হবে। এটা ছাড়া তোর জীবন যেন বৃথা তাই মনে হচ্ছে। ফার্স্ট অফ অল তুই কী করছিস সেটা তোকে জানাতেই হবে ভাই, তোকে তো স্ট্যাটাস দিতেই হবে, 24 ঘন্টায় 24টা স্ট্যাটাস পারলে দিয়ে দিই প্রত্যেক ঘন্টায়, ঘন্টায় কি মিনিটে মিনিটে, ঠিক আছে, একটা করে কী করছিস সব জানাতে হবে সবাইকে। আচ্ছা সেকেন্ড হচ্ছে ভাই তোর এই রাতে ঘুমের দেরি, এর জন্য তোর কী হবে? পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি, বা পরের দিন সকালের দিনটাই খারাপভাবে স্টার্ট হলো, যখনই খারাপভাবে স্টার্ট তুই রাত্রেবেলা ধর 5টার সময় ঘুমাতেছি, আর রাত তো আর 5টা থাকে না, ভোরবেলা 5টায় ঘুমাতে গেলি, পরের দিন দুপুরবেলা 2টোর সময় তুই ঘুম থেকে উঠলি, ঠিক আছে, আর পড়বি কখন? তো ভাই তারপরে তুই চলে যাবি পড়তে, রাত্রেবেলা এসে আবার ভাই তুই এই ফোন টোন ঘাটবি, তবে শুয়ে পড়লি, এইভাবেই তোর চলছে বেসিক্যালি। তারপর দেখবি রাত্রেবেলা শুলে ঘুমও আসে না, ঘুম আসে না কেন? কারণ ভাই তোর মনে হয় একটু ফোনটা দেখি, এইটা হচ্ছে তোর সবার ফার্স্টে মনে হবে ফোন দেখি। আচ্ছা আবার দেখবি রাত্রেবেলা শুলে সঙ্গে সঙ্গে আবার ঘুম আসছে না, কেন আসছে না? এবার তুই হাতের সামনে ফোন নিলি, ফোন নিয়ে আবার তুই যদি ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ওই হোয়াটসঅ্যাপ খুলিস, তাহলে তো আর ইউটিউব খুলিস, তাহলে তো ভাই তোর আর ঘুম আসার ওই দিন আসবেই না, 1 ঘন্টা 2 ঘন্টা তুই ফোনের মধ্যেই ঢুকে থাকবি ঢুকে। এবারে তুই ভাবলি কি চল ভাই আমি এটা হেডফোন লাগাবো কানে, দিয়ে গান শুনতে তো ঘুমাবো, হেডফোন লাগাবি, হেডফোনে দেখবি তোর ভাই একটা গান শেষ, 2টো গান শেষ, গান এরকম চলতেই থাকবে, তোর আর ঘুম আর আসছে না। আচ্ছা ঠিক আছে, এবার তোর গানেও ধর ঘুম আসছে না, তখন তুই কী করলি? চলো অডিও স্টোরি শুনবো, সানডে সাসপেন্স শুনবো, ঠিক আছে, সানডে সাসপেন্স চালালি, গল্প তোর শেষ কিন্তু দেখবি ঘুম আসবে না। তো ঘুম আসার জন্য সবচেয়ে বেস্ট টেকনিক কি? তুই যদি ফোন চালিয়ে ঘুমাতে যাস, ইউটিউবে তো হাজার হাজার লেকচার আছে, তুই যে কোনো একটা তোর কনসেপ্টে যে কোনো টপিকের ভিডিও স্টার্ট করবি, তুই সঙ্গে সঙ্গে ঘুম চলে আসবে, 5 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে। তুই চালিয়ে দিবি যে কোনো একটা, আমার বলছি না, যে কোনো আছে, হাজার হাজার আছে, যে কোনো একটা টপিকের ভিডিও চালা দিবি, 5 মিনিটের মধ্যে যদি ঘুম না আসে, অঙ্কের ভিডিও চালা, কেমিস্ট্রির ভিডিও চালা, ফিজিক্সের ভিডিও চালা, 5 মিনিটের মধ্যে তোর ঘুম চলে আসবে, আসবেই। দেখবি পড়াশোনার জিনিসপত্র তোর সামনে দিলেই ঘুম চলে আসবে, পড়াশোনার জিনিসপত্র তোর সামনে খুললেই ঘুম চলে আসবে। তাহলে ভাই তুই ফোন নিয়ে যদি ঘুমাতে যাস, তাহলে তুই লেকচার চালিয়ে ঘুমা, লেকচার তুই শুনবি, তোকে ঘুম পাড়ানোর পারপাসে লেকচারটা ইউজ করা হচ্ছে। তাহলে এই হচ্ছে ভাই আলটিমেটলি
আমাদের লাইফস্টাইল, আর এই হচ্ছে আমাদের হেলদি লাইফস্টাইল, সিম্পল। ঠিক আছে, যাই হোক চল। তাহলে কেপি আর কেসি রিলেশন খাতার মধ্যে হেঁটে দিয়েছিস, কেপি অ্যান্ড কেসি রিলেশন। চল, আমার কাছে একটা ইকুয়েশন আছে সাপোজ এরকম, 2a প্লাস 3b ফর্মুলা ধর ইকুইলিব্রিয়াম, অবভিয়াসলি এখন যা হচ্ছে সব ইকুইলিব্রিয়ামে, 4d, এটা ধর ইকুয়েশন আছে। আচ্ছা, এই ইকুয়েশনটার কেসির এক্সপ্রেশন কী হবে বল, লিখে বল খাতার মধ্যে। কেসির এক্সপ্রেশন কী হবে খাতার মধ্যে লিখে ফেলেছিস? হয়ে গেছে লেখা? তোর কি পেজ শেষ লক্ষ্মিতা? তুই কী করছিস লাস্ট পেজে? কেসির এক্সপ্রেশন লেখা হয়ে গেছে। কী হচ্ছে কেসির এক্সপ্রেশন ভাই? d টু দি পাওয়ার 4 ইন্টু b টু দি পাওয়ার 3, তাই তো? হ্যাঁ ভাই, খুব ভালো কথা। কেপির এক্সপ্রেশন কী হবে? পার্শিয়াল প্রেশার অফ d টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ a, মাথায় গেল 2, পার্শিয়াল প্রেশার অফ b, মাথায় গেল 3। এইভাবে হচ্ছে আমার ভাই কেপির এক্সপ্রেশন। খুব ভালো কথা, বুঝে গেছি। এইবারে দেখ, তোকে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম সেটাই আমি এখানে অ্যাপ্লাই করবো। কী অ্যাপ্লাই করবো? দেখ ভাই, পার্শিয়াল প্রেশার অফ a, এটাকে আমি কি লিখতে পারি? আমি জানি ভাই পিভি ইকোয়াস টু nRT, তাহলে আমি লিখতেই পারি এটাকে, দেখ PA ইকোয়াস টু n/v ইন্টু RT। তুই বলতে পারিস না লিখতে পারি না, আমার কিছু যায় আসে না তাতে, ঠিক আছে? তাহলে PA ইকোয়াস টু n/v RT হবে, বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই, বুঝলাম। পিভি ইকোয়াস টু nRT, তাহলে PA মানে কি পার্শিয়াল প্রেশার হবে ইন্টু n ইন্টু ভি ইকোয়াস টু nRT হবে। n/v, ভি ফর কি? ভি ফর হচ্ছে ভলিউম। যখন ধর একটা রিয়াকশন আমি করছি তখন আমার দেখ কন্টেনারের ভলিউম আমার ফিক্সড, সবই ভাই ফিক্সড আছে। তাহলে ভাই আমার কি হবে? এ হোক, বি হোক বা ডি, যারাই আছে সবার ভলিউমের ভ্যালু আমার সেম, বুঝতে পারলি? সবার ভলিউমের ভ্যালু আমার সেম। চল শুরু করা যাক। পিবি, পিবির এক্সপ্রেশন আমার কী হবে? আচ্ছা, এগুলো না NA/V হবে, মোল অফ এ স্বাভাবিকভাবেই, NB/V RT। এটা আমার কী হবে? পিডি, পিডি তো, হ্যাঁ পিডি, পিডি কস্ট আমার কী হবে? ND/V ইন্টু RT। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝেছিস? বুঝে গেছি। NA/V মানে কি? মোল অফ এ বাই ভলিউম। এটাকে আমি কী দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি ভাই? কনসেন্ট্রেশন। তাহলে দেখ NA/V RT, এটাকে আমি লিখতে পারি এরকম, থার্ড ব্র্যাকেটের মধ্যে ART। হ্যাঁ ভাই পারি। এটাকে আমি কি লিখতে পারি? থার্ড ব্র্যাকেটের মধ্যে B ইন্টু RT। বুঝছি? হ্যাঁ ভাই বুঝছি। এটা আমি কি লিখতে পারি? থার্ড ব্র্যাকেটের মধ্যে D ইন্টু RT। ক্লিয়ার? হ্যাঁ ভাই বোঝা গেছে, হয়েছে? চল বুঝে গেছি। এইবার আমি এখানে জাস্ট রিপ্লেস করবো। চল দেখতে থাকি। PD টু দি পাওয়ার 4, তাহলে PD টু দি পাওয়ার 4 রিপ্লেস করলে আমার কি আসবে? দেখ D টু দি পাওয়ার 4, আর আমার কি আসবে ভাই? RT টু দি পাওয়ার 4, তাই তো আসবে ভাই। পিডির জায়গায় বসিয়ে দিলাম ওই ভ্যালুটা, D টু দি পাওয়ার 4 ইন্টু RT টু দি পাওয়ার 4, বোঝা যাচ্ছে? ভাই বুঝতে পারছি। ডিভাইডেড বাই PA স্কোয়ার, PA স্কোয়ারের জায়গায় আমার কী আসবে? থার্ড ব্র্যাকেটের মধ্যে A টু দি পাওয়ার 2 ইন্টু RT টু দি পাওয়ার 2, বুঝলাম? নিচে কে আছে ভাই? পিবি, পিবির জায়গায় কাকে বসাবো ভাই? থার্ড ব্র্যাকেটের মধ্যে B টু দি পাওয়ার 3 RT টু দি পাওয়ার 3। কথা বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে হচ্ছে আমি এক্সপ্রেশন পেলাম, হয়ে গেছে সবার? আচ্ছা, এর মধ্যে দেখ আমার লুকিয়ে আছে, কে লুকিয়ে আছে? D টু দি পাওয়ার 4 বাই A স্কোয়ার ইন্টু B টু দি পাওয়ার 3, D টু দি পাওয়ার 4 বাই A স্কোয়ার ইন্টু B টু দি পাওয়ার 3। তার মানে এর জায়গায় আমি কাকে বসাতে পারি ভাই? এর জায়গায় আমি বসাতে পারি হচ্ছে, কাকে বসাতে পারি বল? কেসি ইন্টু, এটার জায়গায় আমি কি লিখতে পারি? RT টু দি পাওয়ার 4 মাইনাস 2 প্লাস 3, এটা লিখতেই পারি ভাই। এটা কী হলো বলতো? এটা অ্যাজ ইফ হয়েছে আমার 4 কোথায় ভাই? 4 এসছে থাকে এইখান থেকে, প্রোডাক্টের মোল মাইনাস রিঅ্যাক্টেন্টগুলোর মোলের সামেশান, তাই তো হয়েছে ভাই। এটা কার জন্য হবে? এগুলো স্বাভাবিকভাবে গ্যাসের জন্য হবে, কারণ ওই ইকুয়েশন কার জন্য? সবার গ্যাসের জন্য ইকুয়েশন। তার মানে এই জিনিসটা অলমোস্ট কার মতন বলতো? এই জিনিসটা হচ্ছে ওই ঠিক থার্মোডাইনামিক্সে আগের সপ্তাহে পড়া ডেল্টা এনজি, ওই টার্মটার মতন। ডেল্টা এনজি, প্রোডাক্টের মোল মাইনাস রিঅ্যাক্ট্যান্টের মোল, সবকটা হচ্ছে আমার গ্যাস, তাই না? করেছিলাম ভাই, ডেল এইচ ইকুয়াস টু ডেল ইউ প্লাস ডেল্টা এনজি RT, মনে আছে? একটা ফর্মুলা পড়েছিলাম, পরশুদিন তোর পরীক্ষা আছে, ওই ফর্মুলাতে অঙ্ক দেবো। তার মানে এটা কী হলো বলতে? বেসিক্যালি এই ফর্মুলা থেকে আমার এরকম হয়ে গেল, আমি পরের পেজে নিয়ে লিখছি ওখানে। দেয়ারফর আমি লিখতে পারি KP ইকুয়াস টু KC ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি। ডেল্টা এনজি মানে কি আমি জানি ভাই, কোথায় পড়েছি? থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে। যদি না পড়ে থাকিস বাড়ি গিয়ে পড়বি, আর না পড়তে চলে পড়বি না। তাহলে কেপি ইকুয়াস টু কী হলো? কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এনজি। ক্লিয়ার?
ডেল্টা এনজি মানে কি আমি জানি, লেখ ডেল্টা এনজি মানে লিখে রাখ, কি লিখবি? ডেল্টা এনজি ইকুয়ালস টু লেখ মোল অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস মোল অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, মোল অফ গ্যাসিয়াস প্রোডাক্ট মাইনাস মোল অফ গ্যাসিয়াস রিঅ্যাক্ট্যান্ট, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এনজি। ঠিক আছে, বুঝলাম? হ্যাঁ ভাই বুঝে গেছি। চলো এই ছিল হচ্ছে কেপি কেসি রিলেশন, মুখস্থ হয়ে গেছে। কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এনজি হয়ে গেছে মুখস্থ। চল মুখস্থ হয়ে গেলে তুই আবার ফার্স্ট কোশ্চেন করা শুরু কর। তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, কি কোশ্চেন আসবে বলতে এটা আসবে, ডিরাইভ রিলেশনশিপ বিটুইন কেপি অ্যান্ড কেসি। তখন না এই যেভাবে করলাম আমি এইভাবে করবো না, জাস্ট সিম্পল একই ব্যাপার, এখানে এক্স ওয়াই ধরে নেবো আগে। আমি কী করবো, পাঠিয়ে দেবো তোকে ওটা, কেপি কেসি রিলেশন তোকে ডিরাইভ করতে দেবে পরীক্ষাতে, তখন কীভাবে করবো, আরে ভাই এগুলো এক্স ওয়াই জেড এইভাবে করবো, 2 3 4 ধরো, চাইলে ধরতে পারি, অসুবিধার কিছু নেই, এইভাবে একই আমি তোকে পাঠিয়ে দেবো, ওটা তুই করবি। চল পরের কোশ্চেন লেখ তোর জন্য ভাই। দ্য রিলেশন বিটুইন KP and KC, the relation between KP and KC is given by KP equals to KC into ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে R into T, RT to the power লেখ, RT to the power লেখ মাইনাস এক্স। তা কী বললাম, দ্য রিলেশন বিটুইন কেপি অ্যান্ড কেসি ইজ গিভেন অ্যাজ কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার মাইনাস এক্স, লিখেছিস? ফর রিয়াকশানটা লেখ, ফর রিয়াকশানটা লিখছিস SO2 গ্যাস প্লাস হাফ O2 গ্যাস, রিভার্সেবল অ্যারো দিয়ে লিখবি SO3 ব্র্যাকেটে গ্যাস। বল দেখি ভাই, কোশ্চেন লেখ এক্স ইকুয়ালস টু কত, বল এক্সের ভ্যালু কত হবে বল। হ্যাঁ SO3 গ্যাস, কোশ্চেন হচ্ছে কি এক্স ইকুয়ালস টু কত, এক্সের ভ্যালু কত হবে বলে ফেল, 5 সেকেন্ড টাইম অঙ্কটা করার জন্য। টাইম আপ, কত হলো এক্সের ভ্যালু, কত? মাইনাস হাফ। এক্সের ভ্যালু হচ্ছে আমার হাফ, তাই তো? কীভাবে করলাম বেসিক্যালি, না মানে টানে নেই ভাই, আর কোনো মানে নেই ভাই, কোনো মানে নেই। তাহলে চলো অঙ্কও শেষ, আমার অ্যান্সারও শেষ, সোজা অঙ্ক। কি বলেছে আমাকে দেখ, বলে দিয়েছে ওই যে ভাই ইকুয়েশন কি আছে, SO2 প্লাস হাফ O2 দেওয়া আছে কি SO3, এটা দেওয়া আছে তো? হ্যাঁ সবাই গ্যাস দেওয়া, দেখ সবাই গ্যাস না থাকলে কিন্তু আমি তাকে ধরবো না, জানি ভাই ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ করতে কোথাও দেখেছি। এখানে ডেল্টা এনজির ভ্যালু কত, 1 মাইনাস হাফ, তাহলে কত হলো মাইনাস হাফ। তোকে দেখ কোশ্চেনে বলে দিয়েছে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ভাই মাইনাস এক্সের ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে, মাইনাস হাফ, তাহলে এক্সের ভ্যালু কত হলো হাফ। ক্লিয়ার, বুঝে গেলাম, বোঝা গেছে? বুঝে গেছি। চল পরের কোশ্চেন আবার তুই করবি, আইএসসি বোর্ড ক্যালকুলেটার বার করে বস, ক্যালকুলেটার নিয়ে করবি অঙ্ক, এটা কারণ এটা আইএসসি বোর্ডেরই একটা স্কুলের কোশ্চেন, ক্যালকুলেটার বার করে নিয়ে কর। আর যারা ক্যালকুলেটার আনিস তারা বাড়িতে ঘুম পাড়িয়ে রাখ, ক্যালকুলেটারটাকে ঘুমিয়ে থাকো, শীতকাল এসছে ভাই। হ্যাঁ একদম, লেখ কোশ্চেন লেখ। ফর হেবার্স প্রসেস find Kc at 500 degree centigrade if Kp is 1.44 into 10 to the power minus 5, চল শুরু করে দে। if Kp is বলে ভ্যালুটা কত দিয়েছি জিজ্ঞেস করে না পাশের কাউকে, 1.44 into 10 to the power minus 5, কর অঙ্ক কর, ওটা ভ্যালু কত আছে বল আমাকে, একদম ভ্যালু বলবি একদম করে কর, শুরু করে দে।
ক্যান্সেল করে 2.24 into 10 to the power minus 9. 2.24 into 10 to the power minus 9. হয়নি। কত এসছে? এইবারে মজাটা হচ্ছে একই অঙ্ক মিনিমাম দুজনের দুটো আলাদা অ্যান্সার আসবেই। যদি কোনোদিনও অঙ্কে দুজনের আলাদা না অ্যান্সার আসে তাহলে অঙ্কই নয়। একই অঙ্ক দেখবি অ্যান্সার হবে একটা, দুজনের আলাদা অ্যান্সার আসবে, আসতে বাধ্য, আসবেই। অলরেডি তোর একটা এসছে আর রিয়েল অ্যান্সার আলাদা, তাহলে তো আলাদা আলাদা চলেই এসছে। বল কত এসছে? বল কত এসছে? কত? আচ্ছা 38.3822 হয়নি ভাই, তোরই দুখানা আলাদা অ্যান্সার আসলো। আরে বুঝতে পারছিস, একটা অঙ্কের একটা অ্যান্সার হবে, এটাই মজা। দেখ না, আরো মজা দেখতে থাক। এটা কোন ক্যালকুলেটর ইউজ করে? তোর ক্যালকুলেটর সামনে? এটা তোর ক্যালকুলেটর? এই ক্যালকুলেটর এলাও না। স্কুলে বলেছে এলাও চলবে। এটা মানে এফএক্স 82 ES ইএস তো ইএস তো এলাও না অ্যাকচুয়ালি। মানে যেখানে এরকম তুই 5.42 into হয়নি 5 বল 5.4 তারপরে ইনটু 10 টু দি পাওয়ার minus 17. মাইনাস 17. 17 হ্যাঁ 17. হয়নি। এসে ইউনিটে কনভার্ট করে নেব এটা, যেটা ইচ্ছা হচ্ছে আপাতত কর। আচ্ছা হচ্ছে না? তাহলে এটাই হচ্ছে ভাই অঙ্কের মজা। না স্যার অঙ্ক সরাই তুই কত অ্যান্সার বলেছিলি? 0 পয়েন্ট কিছুটা বলেছিলি। 0 পয়েন্ট তো কিছুই বলেনি, 5 পয়েন্ট কিছু বলেছিলি। হ্যাঁ হ্যাঁ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17 বলেছিলি না? হ্যাঁ। তাহলে তো আমার অ্যান্সার আসেনি। 10 to the power পাওয়ারটা ডিফারেন্ট। হয়ে চল শুরু করা যাক। হ্যাঁ তোর কত আসছে? ওখানে কত আসছে? হচ্ছে না?
চল শুরু করি। 594.75 সরি। আচ্ছা ইকুয়েশন আমাকে কি বলে দিয়েছে ভাই বল। বাকিরা হাসছিস কেন বলতো? হাসির কি আছে বাকিদের? তার জন্য হাসি পাচ্ছে? হয়নি? হাসি পাচ্ছে কেন? অদ্ভুত ব্যাপার তো। অ্যানসার কত স্যার? আচ্ছা চল দেখ, তোকে বলেছে ভাই ইকুয়েশন আছে, আমাকে বার করতে হবে কার ভ্যালু? কেসির ভ্যালু। কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এনজি, এই হচ্ছে আমার ফর্মুলা। ডেল্টা এনজির ভ্যালু কত আমাকে ইকুয়েশন দিয়েছে, কি হেভার্স প্রসেস দেয়নি ভাই, ইকুয়েশন জানি আমি হেভার্স প্রসেসে। তাহলে এন টু প্লাস 3H2 2NH3, এই হচ্ছে আমার হেভার্স প্রসেস। সবাই গ্যাস ভাই। তাহলে ডেল্টা এনজির ভ্যালু কত? 2 মাইনাস 1 মাইনাস 3, তাহলে কত হলো ডেল্টা এনজির ভ্যালু? -2। তাহলে ডেল্টা এনজির জায়গায় আমি বসিয়ে দিচ্ছি -2। অর আমাকে বার করতে হবে কেসি, তাহলে কেসি ইকুয়ালস টু কি হবে? কেপি ইন্টু আর টি টু দি পাওয়ার, সাইড চেঞ্জ করলে ওটা হবে 2, আর টি টু দি পাওয়ার 2 হয়ে গেল। আচ্ছা কেপির ভ্যালু কত বলেছে? 1.44 ইন্টু 10 টু দি পাওয়ার -5। আর এর ভ্যালু কত বসাবো? 8.314 এর ইউনিট কী হয় আর এর? কী হয় 8.314? খাতার ফার্স্ট পেজে লেখা আছে, বার কর খাতার ফার্স্ট পেজে। আমি তো বলেছিলাম ফার্স্ট পেজে লিখতে, জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। কিন্তু এখানে আমি কোন ভ্যালুটা বসাবো আরের? এখানে কি আমি এনার্জি নিয়ে বলছি? এই চ্যাপ্টারে কি আমার এনার্জি নিয়ে ডিল করছি? কথা বলিস না, কথা বলিস না। এখানে চলে, এই সামনে চলে, একা একা বস। আরের ভ্যালু কত হবে? এখানে আমি কার ভ্যালু বসাবো? আরের প্রেশার। তাহলে কোন ভ্যালুটা বসাবো আরের? আরের কোন ভ্যালু বসাবো? আরে খাতার ফার্স্ট পেজ দেখাবো, আমি তো খাতার ফার্স্ট পেজে লিখে রাখতে